সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি, সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় বিপর্যস্ত নগর জীবন, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, মাঝখানে আছেন খান মোহাম্মদ বিলাল, প্রধান নির্বাহী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং ওই প্রান্তে আছেন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, কারাগারে পাঠানোর কয়েক ঘন্টার মধ্যেই জামিনে মুক্ত হলেন মির্জা ফখরুল। মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও হলি ফ্যামিলি অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বললেন চালককে দায়ী করার আগে যত্রতত্র রাস্তা পারাপার বন্ধ করতে হবে। সহপাঠীর সোহানে ছুরিকাঘাতে মারা যান চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল, অংশ নেয় আরও অন্তত 11 জন, গ্রেপ্তার 5 জনের 3 দিন করে রিমান্ডে। পুনরায় ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো তনুর লাশ, সারা দেশে বিক্ষোভ অব্যাহত, তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাবাহিনী। এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ বৃহস্পতিবার, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সামগ্রী। নগর পরিকল্পনাবিদ দিয়ে শুরু করি। আপনারা তো নগর পরিকল্পনাবিদ, নগরের পরিকল্পনা নিচ্ছেন, কিন্তু আমাদের কাছে সবার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে এলোমেলো ভাবেই নগরায়ন হচ্ছে আমাদের দেশে। এর ফলে কি হচ্ছে, শহরের মধ্যে রাস্তা দিয়ে হাঁটা যাবে না, ফুটপাতে হাঁটা যাবে না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এখন গরমের সময় অটোবাসে পানি নাই, রাস্তা খোঁড়াখুড়ি, ধুলা বালি, মানে সবকিছু মিলে নগর জীবনের নগরবাসী, রাজধানীবাসী কিন্তু অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছে। এইটার মুক্তি কবে হবে আমাদের? এটার মুক্তি হওয়ার সম্ভাবনা খুব কম যদি আমি এই অবস্থায় যদি আমরা চলি। কারণ ঢাকাকে যদি আমি আজকে আদর্শ বিশ্বমানের আদর্শ নগর বানাই, তাহলে ঢাকার জনসংখ্যা 2-3 মাসের ভিতরে 3 কোটি হবে। কারণ ব্যাংকক যাওয়ার বদলে তখন আমি ঢাকায় আসবো, আমার তো আর ব্যাংকক যাওয়ার দরকার পড়বে না বগুড়া থেকে। প্রশ্নটা হচ্ছে যে তাহলে ঘটনাটা কি? ঘটনাটা দেখেন, 72 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে আমার দেখা করার সৌভাগ্য হয়েছিল। আমরা তখন ইয়ং আর্কিটেক্ট, তো প্ল্যানিং নিয়ে কথা বলছিলেন মাজহারুল ইসলাম সাহেব, প্রখ্যাত স্থপতি। আর বঙ্গবন্ধু আমাদের এই 3-4 জনের পিঠে থাবা দিয়ে দিয়ে বলতেছিলেন, বাবারা খালি ঢাকা নিয়ে করো না, ঢাকা নিয়ে প্ল্যানিং করো না, সারা বাংলাদেশ নিয়ে প্ল্যানিং করো, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। 40-45 বছর আগে একজন নন টেকনিক্যাল পার্সন যে জিনিসটা বুঝছিলেন, আমাকে বলেন তো আজকে 45 বছর পরে আমরা কি এটা বুঝছি? আমাকে উত্তর দিতে পারেন কেন ঢাকা শহরে নেভি হেডকোয়ার্টার? আমার নাতি নেভি হেডকোয়ার্টারের জাহাজ দেখে বলে, জাহাজ রাস্তাতেও চলে। আমি এটার উত্তর কি দেবো? সমুদ্র নাই আমাদের? আল্লাহ তাআলা কি আমাদেরকে সমুদ্র দেয় নাই? তাহলে নেভি হেডকোয়ার্টার এখানে কেন? আমি জানি না। উত্তর কে দিবেন, কিভাবে দিবেন জানি না। এয়ারফোর্সের হেডকোয়ার্টার এখানে কেন? এটা তো থাকা উচিত খুলনা, বরিশাল, সমুদ্রের কাছাকাছি, কারণ এয়ার ফ্লাইয়ের জন্য এগুলি খুব সুবিধা। কোস্ট গার্ডের হেডকোয়ার্টার ঢাকা শহরের কেন্দ্রবিন্দুতে। আর ঢাকার প্ল্যানিংয়ে এই বাংলাদেশের জন্মের আগে থেকেই ঢাকাকে রাজধানী করার সময় থেকে কিন্তু প্রত্যেকটি প্ল্যানিং এর ভিতরে একটি কথা বলা আছে, আন্তর্জাতিক মানুষজনের করা, দ্য ক্যান্টনমেন্ট অ্যান্ড বিডিআর মাস্ট বি রিমুভ ফ্রম দ্য সেন্টার অফ ঢাকা সিটি। পারছেন আপনি? পারবেন আপনি? আমরা একটা ফ্লাইও একটা কি বলে এমআরটি ফাইনাল হয়ে গেল, এয়ারপোর্টের পাশে দিয়ে যাবে, দ্যাট হ্যাভ বিন চেঞ্জড। কারণ আমাদের নেতৃত্বের ভিতরে এখনো একটি অচেতন মনে কাজ করে, ডোন্ট ডিস্টার্ব দেম। কারণ অনেক অঘটন তাদের মাধ্যমে হয়েছে, সো এই ভাষাটা তারা ব্যবহার করছেন, ডোন্ট ডিস্টার্ব দেম। এই ডোন্ট ডিস্টার্ব দেম থেকে যতদিন পর্যন্ত আমরা বের হয়ে না আসতে পারবো, ততদিন পর্যন্ত সবকিছু আমরা সুষ্ঠুভাবে করতে পারবো না। কারণ আমাদের মনে রাখতে হবে, আমাদের সন্তান, আমাদের সশস্ত্র বাহিনীর মানুষ, তারা আমাদের মানুষ, আমাদের আত্মীয়, আমাদের বন্ধু, আমাদের ছেলে, তাদেরকে নিয়েই তো আমাদের এই সমাজ। তাদেরকে কেন আমরা আলাদা করে রাখি? তাদেরকে কেন আমাদের সাথে
একসাথে করে সব কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি না কেন? তাদেরকেও এই চিন্তাটি করতে হবে। আর আমরা যারা বাইরে আছি, ওই দূর থেকে তাদেরকে দেখা মনে হচ্ছে যেন পাকিস্তানের আর্মির সাথে আমি কথাবার্তা বলতেছি। এইভাবে কিন্তু আমরা কথাবার্তা বলি। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। দে আর আওয়ার পিপল, দে আর মাই পিপল। এবং তাদেরকেও মনে করতে হবে এই হলো বাংলাদেশের জনগণ, আমার ছেলে, আমার মেয়ে। এমনকি এই কাজগুলির সাথে সম্পৃক্ত হতে হবে। এবং তারা কিন্তু প্রচুর জনহিতকর কাজের সাথে কিন্তু সম্পৃক্ত হচ্ছে। এবং বাংলাদেশের বহু জিনিস যেটা আমরা করতে পারতাম না, তারা কিন্তু করে দেখিয়েছে। এই যে সহমর্মিতার মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, একই সাথে এক্স্যাক্টলি আপনি এই সহমর্মিতার ভাবটাকে, এই সহমর্মিতার ভাবটা আমাদের উভয় পক্ষের ভিতরে নিয়ে হাতের তিল করেছে। এখন বহু কাজ ওনারা করছেন এবং ওনাদের সাথে আমরা কাজ করে দেখেছি। তারা তো তাদের বহু ছেলে পেলে তো আমাদের বুয়েট থেকেই পাশ করা। প্রবলেম তো হওয়ার কথা না। এই জায়গাতে কিছু কিছু দেখেন, আমাদের সাধারণ মানুষের মধ্যেও যেরকম কিছু ফ্র্যাঙ্কেনস্টাইন থাকে, পৃথিবীর সমস্ত সশস্ত্র বাহিনীর মধ্যেও এরকম ফ্র্যাঙ্কেনস্টাইন থাকে। এই জায়গাগুলিকে যদি আমরা সমন্বিতভাবে কাজ করতে পারি, তাহলে এই ফ্র্যাঙ্কেনস্টাইন কখনো দেশ, জাতি এবং মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা মনে করেন একটা ভালো প্ল্যান করে দিচ্ছেন। হ্যাঁ, এখন আমি ওইটাতে আসতেছি। আমি তো বুঝতে পেরেছি। এই যে ধরেন ড্যাব হলো, ড্যাব হওয়ার পরে ড্যাব পরিবর্তন কন্টিনিউয়াসলি হচ্ছে। ড্যাবের পরিবর্তনের সূত্রপাত করলো কে? রাজুক। রাজুকের কয়েকটি প্রকল্পকে বাদ দেওয়া হয়েছিল যে এই প্রকল্প করা যাবে না, কারণ ড্যাবের ফ্লাড ফ্লো জোনের ভিতরে পড়েছে। তারা ওই তাদের নিজের টুক বাদ দিয়ে আপনি প্ল্যানিং চেঞ্জ করে ফেললেন। এই যে পরিবর্ধন, এমনকি আমাদের এক মন্ত্রী দেখলাম একদিন এক বক্তৃতার ভিতরে বলে ফেললেন যে পৃথিবীতে সমুদ্র ভরাট করে যদি শহর বড় করা যায়, তাহলে ঢাকা শহরের নদী, খাল, বিল ভরাট করলে অসুবিধাটা কোন জায়গায়? এখন আমি কি বলবো বলেন? এই অবস্থা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। প্রধানমন্ত্রীকে বলতে হয় অমুক রাস্তার দুই পাশের ওয়াটার বডিতে হাত দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে ইন্টারফেয়ার করতে হয়। তার মানে ওই জায়গাগুলি সমন্বিতভাবে নিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছিল, যেটা মাস্টার প্ল্যানের ভিতরে আছে। সেখানে প্রধানমন্ত্রীকে কঠোরভাবে একেবারে এইরকম ভাবে বলতে হয়েছে ওই দুই রাস্তার পাশে এত ফিট করে ওয়াটার বডি থাকতেই হবে। এইগুলি থেকে আপনি বুঝতে পারবেন যে কি অবস্থা। এখন আসেন যে যা আছে, আমরা প্ল্যানিং এ একটা কথা বলি, একটি জায়গায় যা আছে সেই জায়গাটিকে যদি সুন্দর পরিকল্পনা মতো ব্যবহার করা যায়, অর্থাৎ আপনার ভাঙা বাড়ি, ভাঙা চৌকি আপনি প্রপারলি ইট দিয়ে, ওই পা নাই ওইটাকে যদি ঠিক করেন, আপনি কিন্তু সুন্দর করে একটি রাজকীয় খাটের মতনই শুতে পারবেন। ঠিক একটি শহরকেও একটি মানুষ যা আছে তাকে গুছিয়ে নিয়ে যদি চলে, 30 to 40% প্রবলেম সলভ করা সম্ভব। আমরা কি তাই করেছি? এখন আসেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনার এসটিপিতে বলা হয়েছে রাস্তা, ফুটপাত আগে তৈরি করতে হবে, কারণ ঢাকা শহরে প্রায় 50 লক্ষ লোক রাস্তায় হাঁটে, 50 লাখ হাঁটে, কোনো না কোনো ভাবে সে হাঁটে। সেই হাঁটার লোককে বাদ দিয়ে আমি ফ্লাইওভার বানালাম। ফ্লাইওভার বানানোর কথা হচ্ছে, বা এটা কি বলবেন, রোড ক্রসিং বলতে পারেন। এটা বানানোর কথা হচ্ছে সবার শেষে, অর্থাৎ প্রাইমারি রিকোয়ারমেন্ট মেজরিটি পিপল যেটা ব্যবহার করবে সেটার সমাধান করার পরে আপনার মাইনরিটির জন্য এই ফ্লাইওভার কে ব্যবহার করবে? কোনো বাস আপনি ফ্লাইওভারে উঠতে দেখেছেন? মোস্ট অফ দ্য শহরের মধ্যে বাস ওঠে না এই কারণে, কারণ ফ্লাইওভারে দাঁড়িয়ে থেকে প্যাসেঞ্জার সে পাবে না, সে ফ্লাইওভারের নিচে দিয়েই যাচ্ছে। তাহলে মেজরিটি পিপল নিচে দিয়ে যাচ্ছে, ফ্লাইওভারে কি উঠতেছে? মোবাসে ফ্লাইওভারে গাড়ি নিয়ে যাচ্ছে, আসতেছে, আর বলতেছে দারুণ হয়েছে, আমার এখন অল্প সময় লাগে যেতে। কিন্তু 50 লক্ষ লোকের ব্যবস্থা বাদ দিয়ে আপনি 6 to 8% জন্য ইউ আর স্পেন্ডিং মানি। এই মানি দিয়ে আপনি ঢাকা শহরের রাস্তা, ফুটপাথ, ওয়াটার সাপ্লাই এগুলি সমস্ত কিছু করে ফেলতে পারতেন। আর এই সোকল ফ্লাইওভার, একটা সিম্পল জিনিস আপনাকে বলি, যে একটি পাইপলাইন করা আছে 1 ইঞ্চি, আপনি সেই পাইপলাইনের মাঝামাঝি জায়গায় একটা 10 ইঞ্চি পাইপ বসাইলেন, তাতে কি পানির ফ্লো কোনোভাবে বাড়ার সম্ভাবনা আছে? যেই জন্য আমরা প্রতিনিয়ত দেখতে পাই ফ্লাইওভার দিয়ে আমরা যাওয়ার পরে ফ্লাইওভার যেখানে শেষ হয়েছে ওখানে ট্রাফিক জ্যাম। তার বড় প্রমাণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সেক্রেটারিয়েটের সামনে প্রতিদিন যে যানজট হয়, আনবিলিভেবল। যে কারণে পুলিশকে সবুজ বাতির সময় গাড়ি থামাইতে হয়, লাল বাতির সময় গাড়ি ছাড়তে হয়, মানে কোনো হিসাবের মা বাপ নাই। তাহলে
আপনি সবকিছুই আছে, আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে কি হবে? আর এই যে ফ্লাইওভারের একটু তথ্য আপনাকে দেব, পৃথিবীর কোথাও, আমি আবারও বলবো, পৃথিবীর কোথাও একটি শহরের মধ্যে এই একই ধরনের ফ্লাইওভার ৩-৪টি প্রতিষ্ঠান বানানোর ইতিহাস আমার নাই, এবং এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানকে গোপন করে বানায় যাতে আমার ফ্লাইওভারটা ওই প্রতিষ্ঠান না নিয়ে নিতে পারে। তাহলে এই যে সমন্বয় করার যে ব্যাপার, এই সমন্বয় আর হচ্ছে না। একজনেরটা এক জায়গায়, চিন্তা করেন এই যে ফ্লাইওভার যেটি ওপেন করা হলো সেটা কথা নাই বার্তা নাই রেল লাইনের আগেই শেষ হয়েছিল, তারপরে উচ্চ পর্যায়ের মানুষজন বলার পরে সেটা ভেঙে এখন রেল লাইন পার করা হচ্ছে। তাহলে আপনি কি বলবেন? আচ্ছা বিলাল ভাই, আপনি বলেন আপনাদের যে মাল্টি যে ডাইমেনশনাল সমস্যাগুলো আছে, কুয়াশা ওয়াশার মতো কাজ করছে, আপনারা বলছেন আমরা তো এটা রিয়া না, তিতাস গ্যাসের মতো কাজ করছে, টিএনটির মতো কাজ করছে। হ্যাঁ, তারপরে মানে এমন কোন সেকশন নাই যে সেকশন নিজের মতো করে কাজ করছে না, কিন্তু আমরা যারা আছি আমরা তো আপনাদেরকে দেখতে পাই। অ্যাকচুয়ালি ঢাকা শহরে যেভাবে জনসংখ্যা বাড়ছে, প্রত্যেকটি সার্ভিস যেগুলো প্রয়োজন সেগুলোরও চাহিদা বাড়ছে। প্রতিনিয়তই তো ঢাকা শহরে লোকজন বাড়ছে, বাসাবাড়ি তৈরি হচ্ছে, ঘর দরজা তৈরি হচ্ছে, তো স্বাভাবিক কারণে সেখানে পানির চাহিদা বাড়ছে, বিদ্যুতের চাহিদা বাড়ছে, গ্যাসের চাহিদা বাড়ছে। যদিও এখন টিএনটি কিছুটা কম, মোবাইলের যুগ, কিন্তু বেসিক যে জিনিসগুলো চাহিদা বাড়ছে। তো স্বাভাবিক কারণে এত বিরাট চাহিদার পূরণ করার জন্য কিছু সার্ভিস তো তাদেরকে দিতেই হবে, এবং সিটি কর্পোরেশন যেটি করে কি বলে যে তারা এগুলো করবে, হ্যাঁ আমাদেরকে বলে, এবং আমরা যে জিনিসটি তাদের সঙ্গে সমন্বয় করি যে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করতে হবে, ওখানে সাইনবোর্ড দিতে হবে, এবং কবে কাজটি শেষ হবে সেটাও বলে দিতে হবে, এবং কোন প্রতিষ্ঠান এই কাজটি করছে তার নাম থাকবে, ওখানে কোন ব্যক্তিটি কারোর যদি কোনো অসুবিধা হয় কার সঙ্গে যোগাযোগ করবে সেই লোকটির নামও থাকবে, মোবাইল নাম্বারও থাকবে। এই বিষয়গুলো কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করি, এবং আমরা সম্প্রতি মেয়র মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আগামী বছর থেকে আমরা প্রথমেই তাদের থেকে তাদের পরিকল্পনাটি চাবো যে তারা কোন সময়টি এই কাজটি করতে চায়, এবং এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে আমরা চেষ্টা করব যে 1 মাসের মধ্যেই সবার কাজকে সমন্বয় করে যাতে ওই সময়ের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠান যেন তাদের কাজ করতে পারে, যাতে জনগণের যে ভোগান্তিটা হচ্ছে বা হয় সেটা যেন অনেক ক্ষেত্রে লাগু হয়। এখন এখানে একটা প্রশ্ন আছে আমার, আপনি বললেন যে একটা নোটিশ থাকবে, আপনাদেরকে বলা হয় যে তারা যদি গর্ত করে বা রাস্তা কাটে, খুব মজার ব্যাপার। আমি ওখান থেকে বেরোচ্ছি, এই একদিন দেখলাম রমনা থানার মধ্যে কাটা, রাত্রেবেলাকে দেখলাম গাড়ি ঢুকেছে, সকালবেলা আর ঢুকতে পারছে না। তো আমি চিন্তা করলাম, আচ্ছা আমাকে তো বলেন, ওখানে যাওয়ার পরে সবাই আটকে গেছে, চারিদিকে জ্যাম, কেউ জানে না। তাহলে মানে কেউ কি মনে করে যে এগুলোর জন্য আসলে মানুষকে নোটিশ দেওয়া দরকার আছে? হ্যাঁ অবশ্যই, এবং আমরা এখন যে কাজটি করব জনগণকে জানানোর জন্য আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করব, এবং যে জিনিসটি আপনি খুশি হবেন জেনে যে আমাদের যে এমআরটি লাইন হচ্ছে তাদের যে ব্যবস্থাপনা, দেখবেন যে আমরা ছুটির দিনে বলেছি এবং রাত্রেবেলায় বলেছি, এবং তারা সুন্দরভাবে ঘেরাও করে অতটা মানুষের ভোগান্তির কারণ হয়নি। কিন্তু অন্যান্য সংস্থা যারা রয়েছে এটা স্বীকারই করতে হবে যে তাদের কিছুটা দুর্বলতা রয়েছে যে ব্যবস্থাপনায়, যে কিভাবে কাটবে, কতক্ষণে জনগণের অসুবিধা না হবে। এই ব্যবস্থাপনার যদি একটি উন্নয়ন আসে, উন্নতি হয়, তাহলে কিন্তু আপনার এই জনগণের ভোগান্তিটা কমবে। না বিলাল ভাই, এখানে আমার প্রশ্ন আছে, না 1 মিনিট, আমার প্রশ্ন আছে। আপনি বললেন যে একটা বিজ্ঞাপন দিয়ে দেওয়া হয়, আপনারা যদি মানে যে সংস্থা করবে যদি আপনাদের মাধ্যমে হয় বা পুলিশের যদি রাস্তা খোঁড়াখুড়ি হয় তাহলে অবশ্যই এটা পুলিশের জানা দরকার। আচ্ছা, যাতে পুলিশ আমাদেরকে, তার মানে কোন জায়গায় আমি দেখেছি ইন্ডিয়ার শহরগুলোতে প্রত্যেকটা জায়গায় কিন্তু ওরা তার আগের দিনে বলে দেয় এই রাস্তা দিয়ে যাবেন না, এখানে একটা বিক্ষোভ আছে, এইখানে আমরা কালকে রাস্তায় কাজ করবো, তারপর দুটো দিয়ে থাকে, এবং প্রত্যেকটা জিনিস স্টলে যেতে থাকে। আমরা এই জিনিসটা কিন্তু এখানে আমাদের যে এই মিটিংটি হয় সেখানে পুলিশের ট্রাফিকের প্রতিনিধি থাকে, ডিএমপির
লোকজন থাকে এবং তাদের বলেও দেওয়া হয় যে আপনারা যখনই এখানে কাজ শুরু করবেন অবশ্যই মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে অবহিত করে এবং তাদের কনসার্ন নিয়ে এই কাজটি করতে হবে এবং সেটি তারা সমন্বয় করেন কম বেশি, একদম যে করেন না সেটা বলা যাবে না, কিন্তু যেভাবে একটা ব্যবস্থাপনা আসা দরকার সেরকম ব্যবস্থাপনায় যাচ্ছে না। তো সেই জন্য আমরা এই বছর থেকে আমরা চাচ্ছি যে ওই সংস্থাগুলোর সঙ্গে আগেই এই ধরনের একটি সমন্বয় থাকবে, যাতে করে 1 মাসের মধ্যেই একটি স্বল্প সময়ের মধ্যে যাতে এই উন্নয়ন কাজগুলো সমাপ্ত করা যায়। এবং এর বাইরেও মাননীয় প্রধানমন্ত্রী যেটি চাচ্ছেন যে একটি কমন ইউটিলিটি ডাক্ট সেটা চাচ্ছেন এবং সেজন্য আমাদের স্থানীয় সরকার বিভাগ আমাদের সিটি কর্পোরেশন এই কাজটি করে যাচ্ছে। আমরা আশা করছি যে ভোগান্তি তো মানুষের কম বেশি হচ্ছেই, উন্নয়ন হলে সেখানে কিছুটা ভোগান্তি থাকবেই, তবে যতটা কম ভোগান্তি দিয়ে উন্নয়ন করা যায় সেটাই হলো ভালো ব্যবস্থাপনার একটা লক্ষ্য। এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনি বললেন উন্নয়ন হচ্ছে এবং এই উন্নয়নগুলো সবসময়ের জন্য হচ্ছে হ্যাঁ এই জানুয়ারির পর থেকে এবং এটা চলবে জুন পর্যন্ত, 30শে জুন পর্যন্ত উন্নয়নটা হবে, জুলাইয়ের 1 তারিখ থেকে উন্নয়ন দেখি না আমরা। এবং প্রতিটা জায়গায় যেমন দেখেন আপনি যত জায়গায় রাস্তা কাটা হয়েছে অথবা ফুটপাত ইয়ে করা হয়েছে ওখান থেকে করার জন্য একটা জায়গাও ঠিক হয়নি। আপনার একটা আমি জানি না ওরা দেখি কিনা একটু বালু দিয়ে দেয়, নিজের শুল্কি দেয়, কিছুদিন পরে এটা উঠে যায়। হ্যাঁ, এটা কি আপনারা কোনো সময় না? নোটিশ করেছেন? অবশ্যই আমরা কম্প্যাক্ট করতে একটু সময় লাগে, এটা একটা জায়গায় একটা ভালো রাস্তা কাটলে বা ফুটপাত কাটলে সেটাকে একটু কম্প্যাক্ট হবে, তারপরে বালু দিয়ে ভরাট করা, এবং অনেক সময় বালু দিয়ে ভরাট করে না, সেটা কিন্তু বাস্তবতা। ওখানে যে মাটি থাকে হ্যাঁ বা ইট থাকে, নিয়ম কিন্তু হচ্ছে যে বালু দিয়ে ভরাট করার, সেটা হচ্ছে নিয়ম। কিন্তু যারা ঠিকাদার থাকে বা এর সঙ্গে যারা সম্পৃক্ত থাকে, এটা সুপারভিশন এবং মনিটরিং এর একটা দুর্বলতা আছে, এটা স্বীকার করতে হবে। এটা আমার কাছে দেখে ওয়াদার বাঁধ নির্মাণের মতো মনে হয়। বর্ষা আসলে এই সময় বাঁধ নির্মাণ শুরু হয় বালু ফেলে, কিছুদিন পরে বালু থাকে না, বালু উনি বলে দেন, ইচ্ছা মতো বলে দেন, এত ঘন ফুট বালু এখানে দেওয়া হয়েছে। একটুখানি ওনার সাথে আমি যোগ করি, কারণ সবগুলি কাজ ওনাদের আওতার বাইরে, ওনাদেরকে জানান দেয় বা ওনাদেরকে একটা ফিজ দেয় রাস্তা করার জন্য। কিন্তু মেইন জিনিস আপনারা দেখতে পাবেন, যেরকম এই ফ্লাইওভারগুলো যে কমপ্লিট করা হলো, ফ্লাইওভারের নিচে মানুষের চলাচলের জন্য সব ধরনের ব্যবস্থা রাখার কথা স্পেসিফিকেশনে নাই তো, আইনে বলা। ওরা যখন কাজ নিয়েছে, যখন আমি আপনার কাছ থেকে একটা জিনিস আপনাকে আমি বিক্রি করছি, আপনি জানেন যে এই যে জিনিসটা বিক্রি হচ্ছে এটার একটা এক্সিলেন্ট প্যাকেট থাকবে, এটা যাতে নিয়ে যাওয়ার সময়, বাসায় নিয়ে যাওয়ার সময় না ভাঙে সেই ব্যবস্থা থাকবে। এখন আমি আপনাকে করলাম ওই কাগজের বিউটিফুল বাক্স, প্যাকেট, এগুলি সব বাইরে করে নিয়ে আপনারা এরকম মগটা দিয়ে দিলাম, দাম কিন্তু রাখলাম সেইটাই না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ঘটনা ওই জায়গায় যাত্রাবাড়ির জায়গাটা যে ফ্লাইওভারটা আছে ওর নিচে দিয়ে তো গাড়িও চলতে পারে না, আমি একটু একমাত্র বুলডোজার চলতে পারে। আমি আপনাকে একটু বলে নেই, এই প্রত্যেকটা কন্ট্রাক্টরের যে কন্ডিশন অফ কন্ট্রাক্ট রয়েছে, এখন আপনাকে বলা হয়েছে আমাকে প্রতিদিন দুবেলা এই কাজ করার সময় দুধ খাওয়াবেন, আপনি আমাকে দুধও দিচ্ছেন না, পানিও খাওয়াচ্ছেন না, তাহলে এটা দেখবে কে? এই দেখার প্রবলেমটা কোন জায়গায় আমি আপনাকে বলি। ওনারা মনে করেন অন্য একটা প্রতিষ্ঠানের তিতাসের কাজ, তিতাসের সাথে কন্ট্রাক্ট হয়েছে, ওনারা কিন্তু এগুলি সব কাগজপত্র পেয়েছেন, কিন্তু ওই লোকটা যদি ওই তথ্য না মেনে কাজ করে, ওনাদের কিছুই করার ক্ষমতা নাই, কাজ বন্ধও করতে পারবে না। এই অবস্থায় ওনারা পৌঁছে গেছেন। সিটি কর্পোরেশন হলো পৃথিবীর ভিতরে, বাংলাদেশের সিটি কর্পোরেশন হচ্ছে এতিম, এবং একটি পৌরসভার হাতে যে ক্ষমতা আছে সেটা 5 ভাগের 1 ভাগও নাই। এই অবস্থায় যদি থাকে, আপনি ঢাকাকে যদি বাঁচাতে চান, ঢাকাকে যদি উন্নত করতে চান, এই পাবলিক সার্ভিস, ইউটিলিটি সার্ভিস সমস্ত গুলির মাথার উপরে সিটি কর্পোরেশনকে যদি না নিতে পারেন, আপনি $বিলিয়ন খরচ করেন, কোনো কিছু হবে না। এখন আমরা ইয়ার কাছে যাই, তার কাছে, যে এই যে ইউটিলিটি, জনগণ ইউটিলিটি কি পাচ্ছে? ওনারা বলছেন প্যাকেজ সার্ভিসের কথা, সিটি কর্পোরেশনের জায়গার কথা। আমি এসব যাওয়ার আগে কয়েকটা প্রশ্ন দিয়ে আমি আমার কথা শুনতে চাই। অনেক বড় গলায় শুনেছিলাম, বড় মুখে শুনেছিলাম নগর পিতা, মনে হয় কানা ছেলের নাম পদ্মলোচন, যে কথাটা মুবাশির ভাইয়ের কথার মধ্যে প্রকাশ পেয়েছে। স্থানীয় সরকার, আমাদের নির্বাহী কর্মকর্তা বললেন স্থানীয় সরকার, শুনেছিলাম যে সরকার ডিসেন্ট্রালাইজড হবে,
এই ইউটিলিটির কথাটাই আমি মেনলি আসি। মানুষের নিত্য প্রয়োজনীয় কাজকর্মের জন্য কেন্দ্রীয় সরকারের উপরে বা ওই আমলাদের উপরে, ওই মন্ত্রণালয়ের উপরে তাকায় থাকতে হবে না, দৌড়গোড়ায় সেবা চলে যাবে, যার জন্য আমরা স্থানীয় সরকার করলাম। সেই স্থানীয় সরকারের পার্টটাই হচ্ছে আজকের সিটি, এবং এখানে বলা হয়েছিল যে নগর সরকার হবে, এবং আমাদের মুবাশির ভাই অনেক জায়গায় এই নগর সরকার কোট আনকোটের মধ্যে আমি বলতে চাই শব্দগুলো ব্যবহার করেছে। নগর সরকার বলতে বলতে তো একজন নগর পিতা মরেই গেছে। আচ্ছা, তে এই ব্যাপারে যারা উদ্যোক্তা ছিলেন তারা মরুম হয়ে গেছেন, আর যারা এখন কথা বলতেছেন তাদের কথা শেষ হয়ে গেছে। একটা বারও মুবাশির ভাইয়ের মুখে অন্তত নগর পিতা বলার মতো সাহস হয়নি, এবং নগর সরকারও উনি আর বলেননি। এখন আসেন মূল কথাটা, যেটা এটা তুলে দেন, আমরা আবেগের জায়গায় চলে যাই। তারপরে দেখি একজন নাগরিক যতখানি প্রতিবাদ করতে পারে, একজন সিটি কর্পোরেশনে যে কথাগুলো দিল, ইউটিলিটিকে বাধ্য করা, ইউটিলিটিকে ফাইন করা, আমি অন্তত ভোক্তা অধিদপ্তরে যাই যদি একটা কমপ্লেইন করি, তাহলে ইউটিলিটির আমি একটা 5 টাকা ফাইন করাইতে পারবো, এইটুকু আমি পারি করতে। কিন্তু এই সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা সেটাও করতে পারবে না। তাহলে যদি বলেন তাহলে কি করতে পারবেন, উনি কিও করতে পারবেন না। তাহলে কি দরকার ওনার? তুলে দেন, দরকার নেই আর। এখন আসেন, আমরা বারবার বলছি যে সরকারের মন্ত্রণালয় পলিসি লেভেলে থাকবে, সরকারের মন্ত্রণালয় পলিসি লেভেলে থাকবে। আর্মিকে যেমন জরুরি অবস্থার সময় বলেছি, পথে ঘাটে আমি চিৎকার করে বলেছি যে আর্মি শিশুরা, মানে বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়, আর্মিকে ব্যারাকেই মানায়, ব্যারাকের বাইরে মানায় না, এবং তা নিয়ে অনেক কমপ্লিকেশন হয়। আমলাদেরকে মন্ত্রণালয়ে মানায়, মন্ত্রণালয়ে বাইরে মানায় না। এই বাইরে মানাতে যে অনেক কমপ্লিকেশন তৈরি হয়ে গেছে। তাদেরকে এই সমস্ত জায়গায় ডেপুটেশনে দেওয়া হয়েছে, তারা এগুলো ওন করে না, তারা কর্তৃত্ব করে, তারা ক্ষমতা দেখায়। হয়তো উনিও ডেপুটেশনই আছেন এখানে, ওনার গায়ে হয়তো লাগবে, আমার কিছু করার নেই। আমি এনার্জি সেক্টর দেখতে দেখতে আমি একেবারে আমার মানে তিতে তালা হয়ে যাওয়ার কথা বলে না মামুন, তিতে তালা হয়ে গেছে। আপনি এনার্জি সেক্টরের কথাই যদি বলি, ঢাকা ডিপিডিসি হচ্ছে একটা ইউটিলিটি সার্ভিস। এই ইউটিলিটি সার্ভিসের বোর্ডের মেম্বার ম্যাক্সিমামগুলোই হচ্ছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মুখ্য সচিব হচ্ছে তার বোর্ডের চেয়ারম্যান। বোর্ড চেয়ারম্যান যদি মুখ্য সচিব হয়, ওই ইউটিলিটিকে জবাবদিহি করতে জনগণের কাছে বাধ্য হয়। তার যদি কমপ্লেন থাকে, সরকারের কোনো পর্যায়ে সে কমপ্লেন রিজলভ করার সক্ষমতা কি সরকারের থাকে? তাহলে আপনি শুধু আর্মিকেই, যে কথাটা মুবাশির সাহেব বললেন যে আর্মির বিষয়টি আসছে, তাকে নট ডিস্টার্ব দেম, এইসব ব্যাপার স্যাপার করছে, আমলাদের কর্তৃত্ব এবং তাদের কাজে লাগানো, তারা দক্ষতা তাদের পলিসি লেভেলে, এবং তাদেরকে পঙ্গপালের মতো বিস্তৃত করা হচ্ছে, করে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। কন্ট্রাক্টর, সিভিলের কন্ট্রাক্টর নিয়োগ করার ব্যাপারে কি করে, 5টা ইঞ্জিনিয়ার নিয়োগ করে মাঠে ছেড়ে দেয়, দিয়ে বলে যে তোমরা চড়ে ঘুরে খাও। এখন এদেরকে একটা প্রশিক্ষিত জনবল, কাঠামো, ব্যুরোক্রেসি, যে ব্যুরোক্রেসি দেশের শাসন ব্যবস্থাকে সুসংহত করবে, সেই ব্যুরোক্রেসির কারণে শাসন ব্যবস্থা তছনছ হয়ে যাচ্ছে। এখন আসেন নগর সরকার, এর মধ্যে দাঁড়াবে কোথায়? মন্ত্রণালয়ের এই ডিকটেশনের আওতায় যদি নগর সরকার থাকে, তার তো কোনো কর্তৃত্ব থাকে না। ওই নগর সরকার ইউটিলিটিতে কাজ করতেছে, ওই মন্ত্রণালয় কর্মচারী কোন ইউটিলিটিতে নাই যে তারা ওইখানে বসে কাজ করতেছে না। নগর সরকার কি করবে? ওদের তো খাদেম, তারা, ওদের উপরে কর্তৃত্ব করার মতো ক্ষমতা তো নগর সরকারের থাকবে না, মেয়রের থাকবে না, কারোরই থাকবে না। এমপিরা তাদেরকে সেবা করে। আপনি অনেক ডিসির কথা দেখেন, অনেক কমিশনারের কথা দেখেন, অনেক সেক্রেটারির কথা দেখেন, মন্ত্রীকে তারা তোয়াক্কা করে না, তাদের রুলস অফ বিজনেসে যা আছে তারা মানে না। আপনি এখানকার আইনের কথা কি করে বলবেন? এই যে জায়গাগুলো আসেন, সেই সব জায়গারই পার্শ্ব প্রতিক্রিয়াই বলে না এই নগর সরকার। আপনি নগর সরকারকে নগর সরকার বানান, আপনি নগর পিতাকে পিতা বানান, পিতার মতো করে তাকে তার সক্ষমতা অর্জন করান, তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেন, তারপরে তার কাজ চান। কানা ছেলেকে তো পদ্মলোচন বললে তো সেই চোখ তো সেই পদ্মলোচনের মতো সার্ভিস দেবে না। তো এ পিতা তো সে পিতা হবে না, এ সরকার তো সে সরকার হবে না। সুতরাং এসবের চরিত্র বদলান, এসবের আসল চরিত্র প্রতিষ্ঠিত করেন। সেইটা করার মতো কি রাষ্ট্রের সক্ষমতা আজ আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র যেসব কারণে সক্ষম হতে পারছে না, রাষ্ট্র যেসব কারণে অক্ষমতার পরিচয় দিচ্ছে, রাষ্ট্র যেসব কারণে অসহায়ত্বের পরিচয় দিচ্ছে, আমি সার্বিক জায়গা থেকে বলছি, সেই জায়গা থেকেই যদি দেখেন, তাহলে এখানেও সেই একই জিনিসের প্রতিফলন ঘটছে। তাহলে টোটালিটিটা যদি আপনি আনেন, এবার আসেন পরিকল্পনা কমিশন। উনি বঙ্গবন্ধুর সরকার
আমলের কথা বলেছেন, সরকারের কথা বলেছেন। বঙ্গবন্ধু প্রথমতই গভর্নমেন্ট ফর্ম করে সে প্ল্যানিং কমিশন সাজিয়েছিল। আজকের প্ল্যানিং কমিশনের মানে রাষ্ট্রের প্ল্যানিংটা প্ল্যানিং কমিশনে হয় না, কোথায় হয় জানি না। এক্স্যাক্টলি। আমি ইয়েতে দেখলাম, তিতাসে দেখলাম, তিতাস করেছে কি, সে পুরা গ্যাসের ট্রান্সমিশন লাইন সেই 2030, 32, 33 সাল পর্যন্ত তারা গ্যাসের পাইপ লাইনই বানাবে, তারা পরিকল্পনা নিয়ে এসছে। আমি গণশুনানিতে জিজ্ঞেস করলাম যে আপনারা 30-32 সাল পর্যন্ত শুধু পাইপ লাইনই টেনে যাবেন, তো 2023 সালে তো গ্যাসই থাকবে না, তাহলে এই পাইপ লাইনে কি হবে? চিন্তা করেন, তাদের হাতে টাকা আছে, তারা খরচ করতে হবে, খরচ করতে করলে হবে, কিছু পকেটে আসবে। এবং এই কাজটা ডিপিটিসি করেছে। আপনি একটা ইউটিলিটির কথা বললেন, তিতাস আরেকটা ইউটিলিটি, ডেস্কো করেছে। ডেস্কোর দরকার নেই এরকম ধরেন 132 কেবি ট্রান্সমিশন লাইন এই ঢাকার বুকে বানানোর জন্য তারা পরিকল্পনা নিয়ে গেছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য দেন প্রতিমন্ত্রী এনামুল সাহেব উঠে পড়ে লেগেছেন। তারপরে আসছে বিআরসিতে মতামতের জন্য, বিআরসি আটকে বসে আছে, তারা না বলতে পারতেছেন এটা দরকার নেই। এই 132 কেবি ট্রান্সমিশন লাইন থাকবে পিজিসিবির আওতায়, সেই পিজিসিবির কোনো খোঁজ নেই। উল্টা পিজিসিবির আরো কিছু লাইন বেসরকারীকরণ করে দেবে। বেসরকারীকরণ কেন করতে হবে? এই পিজিসিবির হয়েছে কি ভয়ঙ্কর ব্যাপার যে তাদের আপনি প্রফিট মার্জিন যেটা আছে, তাদের রেভিনিউ রিকোয়ারমেন্ট দরকার ছিল ওই 8% প্রফিট দেওয়ার পরে তাদের রেভিনিউ রিকোয়ারমেন্ট দিয়েছে 1.5%, তাদের বাড়িয়ে দেওয়া হয়েছে 22%। কারণ কি? পেছনের উদ্দেশ্য আছে। 22% বাড়িয়ে দিয়ে তাদের অতীতেও মুনাফা ছিল এবং সেই মুনাফা অন্যান্য কোম্পানির তুলনায় ইনরমাস। সেই মুনাফা দিয়ে ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়। এদিকে বিদ্যুৎ বিল যায় না, অন্য বিল যায় না, কন্ট্রাক্টর বিল আগেই তার বাড়ি চলে যায়। কন্ট্রাক্টরের লোক এসে পিপি বানায়, তাদের হয়ে এখানকার লোকজন আপনার প্রকল্প তৈরি করে, সে কাকিলাই কাণ্ড কারখানা। আমরা বললাম যে প্ল্যানিংটা এত ডিসেন্ট্রালাইজ করার দরকার ছিল। পুরা বিদ্যুৎ খাতের প্ল্যানিং কমিশন করে দেবে, সেখানে টাকা ছাড় হবে। এই তো ডেভেলপমেন্টটা সব তো সেখান থেকে হয়। এসব জায়গায় এসব কি হচ্ছে? এই কি কালচার শুরু হয়েছে? একই কথা না সিটি কর্পোরেশনের জন্য প্রযোজ্য। এই যে নগরের কথা বললো, যে উনি যে বললেন যে পরিকল্পনাটা সারা দেশের জন্য হবে এবং সেন্ট্রালি প্ল্যানিং কমিশন থেকে, সেই প্ল্যানিং কমিশনে যাচাই বাছাই হবে, সেখান থেকে একটা নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হবে। তা বছরের পর বছর এইসব পরিকল্পনা এক্সটেনশন হবে, মানুষের এইসব বাস্তবায়নের জন্য মানুষের ভোগান্তি পোহানো হবে, লো কোয়ালিটির কাজ হবে, উচ্চ মূল্যে হবে, তারপরে সেগুলো সাস্টেনেবিলিটি থাকবে না। এই জায়গা থেকে বেরিয়ে আসার আলাদাভাবে সিটি কর্পোরেশনকে বের করা যাবে না, পুরা জাতিকে এখান থেকে বের করতে হবে। সেইটা আমাদের কোথায় বলতে হবে, কাকে বলতে হবে, সেটা যদি আপনি চিন্তা করেন তাহলে প্রধানমন্ত্রী ছাড়া আর কোনো লোক পাওয়া যায় না। আপনি বলেন, উনি যে কথাগুলো আমি একটু বলি, অবশ্যই যে সেটা হচ্ছে যে যেটা বললেন প্রফেসর সাহেব, আসলে ব্যুরোক্রেসিটা হচ্ছে যে জনপ্রতিনিধি দেশ শাসন করবে এবং জনপ্রতিনিধিরাই কিন্তু দেশের পরিকল্পনা, নীতি, কর্মসূচি বাস্তবায়নের জন্যই কিন্তু এই ব্যুরোক্রেসি। তো সেই ব্যুরোক্রেসি হচ্ছে যে এই সমস্ত কর্মসূচি ফিল্ড লেভেলে বাস্তবায়নের দায়িত্বে থাকবে। সুতরাং এখানে কিন্তু আমলারা যে সবকিছু করে সেটা না, এটা একটি মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মাননীয় মন্ত্রী, এবং এই সিটি কর্পোরেশন এটারও প্রধান হচ্ছেন, উনিও একজন জনপ্রতিনিধি, মাননীয় মেয়র। সুতরাং এই যে কথাগুলো আসছে এখন, কিন্তু আগে সে উপনিবেশিক ব্যুরোক্রেসি নেই, এখন কিন্তু ডেভেলপমেন্ট ব্যুরোক্রেসি, যে জনগণের সুবিধা অসুবিধার কথাই আগে চিন্তা করা হয় এবং ব্যুরোক্রেসি জনগণের সঙ্গে মিশে তাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করেই কিন্তু জনপ্রতিনিধি যারা থাকেন তাদেরকে যেটা উপযুক্ত পরামর্শ সেটাই দিয়ে থাকেন। এখন বিচ্ছিন্ন কোনো ঘটনা থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে এখনকার ব্যুরোক্রেসিটি আমি বলবো যে একটু জনগণের উন্নয়নের জন্যই তারা কাজ করে। জনগণের এই যে এত কিছু বলে কিন্তু বোঝার চেষ্টা কেন করে না সরকার, যে একটা নগর সরকার মানে তারা সব ইউটিলিটি সার্ভিসগুলো একটা জিনিসের একটা সংস্থার মধ্যে নিয়ে এসে সিটি কর্পোরেশনের হাতে দিয়ে দেওয়া। যেমন উনি আপনি রাস্তা রিপেয়ার করতে পারবেন, আপনি তাকে বলতে পারবেন আপনি ঠিক করে দেন, কিন্তু খারাপ ভাবে ঠিক মনে করেন ঠিক করলোই সে, খারাপ ভাবে ঠিক করলে উনি কিছুই বলতে পারবেন। আমি কিন্তু জানছি সিটি কর্পোরেশন, দক্ষিণের সিটি কর্পোরেশনে কে আছে, মেয়র আছেন, কে আছেন, সিইও আছেন। আমি কিন্তু সিইও কে বলবো ভাই আমি কিন্তু চলতে পারছি না, এখন আপনি তখন যেটা আপনি হয়তো বলবেন না, আপনি তখন বলবেন না, কিন্তু এটা হলো বাস্তবতা ভাই। সেটা হচ্ছে যে সকল সংস্থাগুলো যদি
যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে কিন্তু আর জনগণের অত ভোগান্তি না, নেই। তাহলে কেউ তো কারো জেলখানা থাকবে না। আপনি যেটা বলতেছেন তাতে জেলখানা থাকবে না দেশে। সেটা নিয়ন্ত্রিত উপায়, Exactly. নিয়ন্ত্রিত। আমরা তো মানে একদিনে একবারে সবকিছু করতে পারবো না, একটা আজকে আপনারা একটা ওই নির্দিষ্ট কথাটা- সময়ের মধ্যে করতে হবে। এখন উনি যে কথাটা বললেন সেখানে কতগুলো আমরা আমাদের জায়গা থেকে যেগুলো দেখছি, আপনি কিছুদিন আগে শুনেছেন যে একটা দুর্ঘটনা ঘটেছে উত্তরার পরে বনানীতে ঢুকে ঘটেছে। এখন দেখা যাচ্ছে যে ইউটিলিটি সার্ভিসের এমনই বিপর্যয় ঘটেছে যে বাইরে আপনি যে দৃশ্য দেখছেন ঘরের মধ্যেও নিরাপদ না। এই যে জায়গাটা তারা বলেছে যে আমরা তিতাসের অথরিটির কাছে কমপ্লেইন করেছি, তারা বলেছে তাদের লোক নেই। তাহলে দায়বদ্ধতার জায়গা কোন জায়গাটায়? সঙ্গে সঙ্গে এই কমপ্লেন এটা যখনই আসছে তাদের অন্তত পুরা এমডি থেকে আরম্ভ করে যদি সভ্য দেশ হতো হয় পদত্যাগ করতো, নাহলে সরকার তাদেরকে আগে বরখাস্ত করতো, করে এ ব্যাপারে 24 ঘন্টার মধ্যে একটা শ্বেতপত্র মানুষ পেয়ে যেত যে এটার ব্যাপারে এই প্রতিকার হয়েছে। কোনো প্রতিকার কি আপনি শুনেছেন? শোনেননি। এইবার আপনি আসেন, আমি এই আপনার পিজিসিপির আমি মানে আমার হচ্ছে কনজিউমার অ্যাসোসিয়েশন, সে আইনি বিধাতে মানে বিধানে স্ট্যাটিউটারিতে সে হচ্ছে পদাধিকার বলে পিজিসিপির মেম্বার। তার মেম্বারশিপটা চলে গেল, সেক্রেটারি হাত দিয়ে গেল। উনি যেটা বললেন না, সেক্রেটারি হাত দিয়ে গেছে এবং বেআইনিভাবে কাজটা করেছেন, সেক্রেটারি নিজে করেছেন। এবং এই আবুল কালাম আজাদ যখন ছিলেন তিনার হাত দিয়ে হয়েছেন। এই নিয়ে আমরা কমপ্লেন করেছি, কোনো প্রতিকার পাইনি, কোনো জবাব পাইনি। এইবার আসেন, এই যে আজকে যে বিদ্যুতের দাম নিয়ে কথা হচ্ছে, এটার দাম নিয়ে কথা হচ্ছে, গ্যাসের দাম নিয়ে কথা হচ্ছে, জ্বালানি তেলের দাম নিয়ে কথা হচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে সামারি শিট গেছে। প্রধানমন্ত্রীকে কি বলা হয়েছে ব্যুরোক্রেসি? জ্বালানি সচিব কি বলেছে প্রধানমন্ত্রীকে যে এই জ্বালানি তেলের দাম নিয়ে হাইকোর্টে রিট মামলা আছে, এই জ্বালানি তেলের দাম নির্ধারণ করার ক্ষমতা আইনে নেই, সরকার করতে পারবে বা জ্বালানি মন্ত্রণালয় করতে পারবে, এটা নেই এবং এটাকে আইনে নেই এবং এটা আমরা মানিনি, অতীতে চ্যালেঞ্জ হয়ে আছে। বিপিসি কে ডাইরেকশন কেন দেবে না হাইকোর্ট যে এটাকে বিআরসিতে আসতে হবে? এই কথাগুলো কি সামারি শিটে বলেছে? বলেনি। এই কথাগুলো কি মন্ত্রীকে জানাইছে? জানায়নি। তাহলে তারা প্রো পিপুল, প্রো ডেভেলপমেন্ট হয়ে ব্যুরোক্রেসি কাজ করতেছে, কথা আমি কি করে বিশ্বাস করব? তাদের এক মিনিট আমি শেষ করি। আমি যে জায়গা থেকে কাজ করছি সেই জায়গাগুলোতে আমার অভিজ্ঞতা এইরকম যে ব্যুরোক্রেসি পারপাসলি সার্ভ করছে, তাদের কাজকর্ম গণবান্ধব হচ্ছে না, গণস্বার্থ সংরক্ষণ হচ্ছে না। এই জিনিসগুলো আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখছি, আমি তো আর কারোর কাছে কোনো কিছু শুনবো না। আপনি যেটা বলেছেন সেটা একটা স্পেসিফিক বিষয়। এই বিষয়ে যদি ওই সচিব মহোদয়রা থাকতেন নিশ্চয়ই আপনার কথাকে ডিফেন্ড করতে পারতেন। এই মুহূর্তে তো আর এই বিষয়টা বলা যাচ্ছে না। তবে জনগণ যে সেবা পাচ্ছে না, উন্নয়ন পাচ্ছে না, সেটাকে আপনি একদম এবং এইভাবে উড়িয়ে দিতে পারেন যে কথাগুলো আমি বললাম না, আমি এই কথাগুলো লিখিত পত্র পত্রিকায় হাজারবার বলেছি। এই কথাগুলো আমি গণশুনানিতে সবার সামনে বলেছি। এই কথাগুলো এইরকম টক শোতে আজকে শুধু বলছি না, বহু জায়গায় বলেছি। এই কথাগুলো তাদের তরফ থেকে কোনো সাড়া শব্দ নেই। তারা একটাবার বলতে পারতেন যে আপনার কথাটা ঠিক না। তাহলে এই যে যানজট, ফুটপাত, বর্জ্য, মানে আমি দেখলাম বর্জ্যের মনে একটু উন্নতি হয়েছে। উনি এর আগে আসছিলেন তখন উনি বলেছেন, আমার কাছে মনে হলো, তবে তারপরও ওনারা একটা মিটিং করেছিলেন ওই যে জনগণের সাথে দক্ষিণে এই কিছুদিন আগে যে জবাবদিহিতার জন্য ওইখানে তারা সবচেয়ে বড় অভিযোগটা কিন্তু করেছে যে যত্র ময়লা। জবাবদিহিতার জন্য কিন্তু আমাদের যেমন আগামীকালও একটা মিটিং আছে, প্রতিটি ওয়ার্ডেই জনতার মুখোমুখি জনপ্রতিনিধি। কোথায় আছে? কালকে আছে এটা সম্ভবত লালবাগের ওইদিকে, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নাই। যেমন গতদিন হয়েছে ইয়েতে বাবুবাজারে, যে আমাদের বুড়িগঙ্গা যে সেতু, চালের আড়ত ওই জায়গা, এবং সেখানে আমাদের সকল সংস্থার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সবাই ছিল এবং তাৎক্ষণিকভাবেই মেয়র মহোদয়ের উপস্থিতিতেই আমরা অনেক সমস্যার সমাধান করতে পেরেছি। এখন সমস্যা তো অনেক জটিল, দীর্ঘদিনের সমস্যা, সবকিছু তো আর রাতারাতি হবে না। তবে জনগণ যে তাদের দাবির কথা বলতে পারছে, তাদের সমস্যার কথা বলতে পারছে, এটা অন্তত মেয়র মহোদয়রা করছেন। এটা ইতিবাচক।
এটা ইতিবাচক। হ্যাঁ, না অ্যাকচুয়ালি আপনি আমাকে বলেন, আপনি বলছেন যে আস্তে আস্তে ট্রান্সপোর্ট সিস্টেমটা ডেভেলপ করার চেষ্টা করছে, না। আপনি আমাকে এই ট্রান্সপোর্ট নিয়ে একটু ভালো করে বলুন। দেখেন, আমরা খুবই করুণ অবস্থায় বহুদিন থেকে একটা কথা বলে আসতেছি যে ঢাকা শহরে যে অবস্থায় আছে, আমরা এই দুরবস্থাকে থেকে অন্তত পক্ষে 25 থেকে 30% একেবারে নিশ্চিন্ত মনে যানবাহন চলাচলে মানুষের যাতায়াতটাকে সহজ করতে পারি। আমি শুরুই আপনার করি এইভাবে, আমাদের রাস্তা থাকার কথা 25% আছে, 8%-এরও আবার 40% ফোর্সফুলি অকুপাইড বাই দ্য পিপল, ব্রোকেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন আমরা একটি জিনিস যদি আপনাকে এখন ব্যাখ্যা দেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে ঢাকা শহরে প্রায় ভাত খাওয়ার পয়সা নাই, কিন্তু আমার ছেলে মেয়েকে স্কুলে পৌঁছানোর জন্য আই নিড এ কার। কারণটা হচ্ছে আমার ছেলে পৌঁছাবে, সুষ্ঠুভাবে ফিরে আসবে, এই একটা জিনিস খালি নিশ্চয়তার জন্য আমরা এখন যেভাবে হোক গাড়ি কিনতে হচ্ছে, দেশের বাড়ির জমি জমা বিক্রি করেও কিনতেছে। দেখেন, দুটা প্রাইভেট কার, আমি প্রতিনিয়তই বলতেছি এই হিসাব, দুটা প্রাইভেট কারে আমরা দেখেছি ঢাকা শহরে অ্যাভারেজে 3 জন মানুষ চলে। দুটা প্রাইভেট কারে অ্যাভারেজে 3 জন মানুষ চলে। এই দুইটা প্রাইভেট কার রাস্তার যে জায়গাটি দখল করে, সেখানে একটি বাস দাঁড়াতে পারে, সেটার ক্ষমতা হলো 50 থেকে 53 মানুষ। আর যদি ওটা ডবল ডেকার হয়, প্রায় 100 এর কাছাকাছি, প্রায় 75 থেকে 84 পর্যন্ত হয়ে যায়। তাহলে 3 জন আর 70, আপনি যদি এখন খালি চোখ বন্ধ করে চিন্তা করেন যে ঢাকা শহরের প্রাইভেট কারগুলি আমি হাত দিয়ে তুলে ফেললাম, ওই জায়গায় এই লোকগুলির জন্য ডবল ডেকার বাস বসালাম, এখন আপনি ঢাকা শহর দেখতে পাবেন যে কোনো গাড়ি নাই, কিন্তু মানুষ চলাচল করছে। সো দিস ইজ দ্য প্ল্যানিং। ঢাকা শহরের রাস্তাকে দোতলা বানানোর দরকার নাই, ইউ হ্যাভ দ্য দোতলা ট্রান্সপোর্ট। আপনার যদি দোতলা ট্রান্সপোর্ট হয়, রাস্তা অটোমেটিক্যালি অ্যাক্ট অ্যাজ দোতলা রাস্তা। আমি এই জিনিসগুলি জানি, আমি এই কাজটি বাদ দিয়ে আমি আগে বানানো শুরু করলাম নিচের রাস্তা থুয়ে উপরে ফ্লাইওভার, যে এখান দিয়ে শুধুমাত্র মোবাশ্বের সাহেবরা যাবেন, আর কেউ যাবেন না। তাহলে এই ট্রান্সপোর্টটা কি হয়? ওই যে গণপরিবহন, এই যে এখন উনি একটি কথা বললেন, আমি তাহলে আবার একটি হিসাব বলি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস এর কনফারেন্স ওপেন করতে গিয়েছিলেন। উনি আমার পাশে বসা অবস্থায় আমি ওনাকে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, এই যে বিজিএমই ভবনের মতন কাজটির সাথে আপনারা 2 প্রধানমন্ত্রী জড়িত হয়ে গেলেন, এটার তো প্ল্যান আজও পাশ হয় নাই। আপনি ফাউন্ডেশন দিয়েছেন, তখনও প্ল্যান পাস হয় নাই। আরেক প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে, তখনও পাস হয় নাই। এমনকি এখন আপনার সাথে যে আমি কথা বলছি, এই মুহূর্তেও প্ল্যান পাস হয় নাই। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারের উচ্চ পর্যায়ে যদি অবৈধ কাজের সাথে জড়িত হয়ে যায়, তাহলে কি ঘটনা ঘটবে? মাননীয় প্রধানমন্ত্রী তার লিখিত বক্তৃতা, এক পর্যায়ে যে বক্তৃতা রেখে উনি বললেন, পাবলিকলি বললেন, ঢাকার বুকে এই বিজেএমই ভবন একটি বিস্ফোরা। আপনি চিন্তা করেন ব্যাপারটা। আমিও উনি ফিরে আসার পরে, আমি ওনাকে বসার পরে আমি ওনার সাথে একটি কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী, ঘটনাটি কিন্তু অন্য জায়গায়। আপনার প্রতিষ্ঠানে, মানে আপনার অফিসে জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন, ওনারা কিন্তু হিউজ স্যালারিও নেন। তাদের একটি লোকও কি আপনাকে জানাতে পারলো না যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে যাওয়া বোধহয় ঠিক হবে কি হবে না, এটা বিবেচনা করতে হবে, কারণ প্ল্যান পাস হয় নাই। যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করে থাকেন বিজিএমই ভবনের উদ্বোধন করা আমার প্রয়োজন দেশ ও জাতির স্বার্থে, মাঝরাত্রে রাজুকের চেয়ারম্যান অথরাইজড অফিসারকে ডেকে নিয়ে এসে প্ল্যান পাস করানো সম্ভব ছিল। কিন্তু একটি অবৈধ কাজের উদ্বোধন ফাউন্ডেশন দিতে হলো, অবৈধ কাজের উদ্বোধন আরেক প্রধানমন্ত্রীকে করতে হলো। এই কথাটি আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম, তার সুফল আমি পেয়েছি বহুদিন পর। আমি বললাম যে এই মানুষগুলি যদি একটু সজাগ হয়, তাহলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়। ওই যে ব্যুরোক্রেসি, আমাদের ইনস্টিটিউট উনি কয়েকদিন আগে উদ্বোধন করতে গেলেন, যেদিন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চিঠি পেলাম যে এত তারিখে উনি উদ্বোধন করতে আসবেন, নিশ্চয়তা দিয়েছেন, তার ঘণ্টাখানেকের মধ্যেই আমরা আরেকটি চিঠি পেলাম যে এই জায়গার অ্যালটমেন্ট থেকে আরম্ভ করে প্ল্যান পাস করার সমস্ত কাগজপত্র ইমিডিয়েটলি জমা দিতে হবে। দ্যাট মিনস এই এতদিনের পরে ওনার সেক্রেটারিয়েটে ওনার হস্তক্ষেপের পরে এই জিনিসটির উদ্বোধন হয়েছে। তাহলে আমার ওনার কর্মকর্তা কর্মচারীরা ওনাকে এই তথ্যগুলি দেবে না? মাননীয় প্রধানমন্ত্রী আমার বাসায় আর যদি আসেন,
আমার বাসায় কে আছে, কারা আছে, দেশদ্রোহী আছে কি আছে না, হিজবুত তাহির আছে কি না আছে না, এটা তো তার অফিস থেকে জানতেই হবে, এর তো বিকল্প নাই। আমরা এইখানেই কিছু কিছু সব সময় অর্ধেক কথা বলা হয়। অর্ধেক কথাটা কি রকম? আমি মিডিয়াতে প্রায় একটি কথা বলি, লেখা আছে দেয়ালে পোস্টার লাগাইবেন না, আপনি সব সময় ছবি তোলার সময় নাটক বাদ দিয়ে ছবি তুলতেছেন, তাহলে সম্পূর্ণ মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই তথ্যগুলিকে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন না করার কারণে রাজনীতিবিদরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এই কাজগুলির সাথে জড়িত হয়ে যাচ্ছে। আমাদের প্রতিটি ক্ষেত্রে জনগণকে জবাবদিহি করার, জনগণের সামনে জবাবদিহি করার নিশ্চয়তার জন্যই কিন্তু এই যে তথ্য আইনটি পাশ করা হয়েছে। সাধারণ মানুষ কিন্তু এখনো জানে না, এবং বহু বহু প্রতিষ্ঠান দিনের পর দিন, মাসের পর মাস এই তথ্যগুলি দেয় না। মানে সাহসটি কত বড়! এবং সরকারের এই তথ্যগুলি না দেওয়ার কারণে তাদেরকে জেল জরিমানা হওয়ার ব্যবস্থাপনা রয়েছে। এখন আসেন, আমরা এই রাস্তাতে যানজট থেকে যদি বের হতে চাই, আমি প্রথমেই আমরা একদম ছোট করে জিনিসটা হচ্ছে আমাদের পাবলিক ট্রান্সপোর্টকে উৎসাহিত করতে হবে। এবং পাবলিক ট্রান্সপোর্ট উৎসাহিত করা মানে, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর ভিতরে ঢাকা শহর একটি মাত্র শহর যেখানে বাসের চামড়া, মাংস, হাড্ডি কোনো কিছু নাই। ভিতরের কথা আমি বাদই দিলাম, বাইরে দেখলে বুঝবেন যে বাসের সাথে যুদ্ধ করতেছে। যে শহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারক থাকে, সেই রাস্তার বুকে যদি বাসের এই অবস্থা হয়, সেই রাস্তার বুকে ইউনিভার্সিটির বাস উল্টা দিক দিয়ে নিয়মিত যায়, সেই রাস্তার বুকে যদি মন্ত্রী, প্রধান, কি বলে, এমপি, ওনাদের গাড়ি উল্টা দিক দিয়ে যায় এবং কেউ হস্তক্ষেপ করতে না পারে, তাহলে আপনি যানজট থেকে বের হয়ে আসার কথা কিভাবে বলবেন? আপনি কি এই জিনিসগুলি নিয়ে সামগ্রিকভাবে যদি আমরা চেষ্টা করি, আমি মনে করি 6 মাসের ভিতরে ঢাকার যানজট 30 থেকে 40% কমানো সম্ভব। এখন আসেন আশার আলোটা, যেখানে আমরা এই রুট ফ্র্যাঞ্চাইজের কথা বারবার বলেছি যে 2-3টা কোম্পানির আন্ডারে যদি আমরা বাসগুলি নিয়ে আসে, তাহলে 2-3টা রঙের বাস থাকবে, তাদের ভিতরে আর মারামারি থাকবে না, কম্পিটিশন থাকবে না। আপনি লাল বাসের টিকিট কাটবেন, হলুদ বাসের টিকিট কাটবেন, যে কোনো হলুদ বাসে উঠবেন, তারা দিনের সাথে টাকা ভাগ করে নেবে। এই কাজটি বর্তমানে আনিসুল হক সাহেবের নেতৃত্বে এই বাস মালিকদের অজস্র মিটিং হয়েছে। আলটিমেটলি তারা রাজি হয়েছে, 5টি কোম্পানির মাধ্যমে হবে। বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ আলোচনা হয়েছে, যেগুলির সাথে আমরা জড়িত আছি। বাংলাদেশ ব্যাংক বলেছে আমি 4 থেকে 5% ওনাদের জন্য লোন আনার ব্যবস্থা করব। আর আমরা বলেছি সব কোম্পানির বাস এক্স্যাক্টলি সেম হতে হবে, অর্থাৎ সেম বাস, সেম কোয়ালিটি, সেম স্ট্যান্ডার্ড। আমরা যদি এটা আগামী 1 বছরের মধ্যে করতে পারি, প্রায় 3000 বাস নামানোর কথা হয়েছে, এই পুরানো বাসগুলি চলে যাবে। তাহলে আপনি এখন এই বাস হলে পারেই কিন্তু শেষ না, আমরা এই বাসগুলিকে ইউনিক বাস করলাম, সবকিছু করলাম। বাসের ভিতরে যেন পকেটমার না থাকে, ধর্ষণকারী না থাকে, ড্রাগ খাওয়ানোর লোক না থাকে, অর্থাৎ সিকিউরিটি আমাকে দিতে হবে। বাস থেকে নেমে আমার বাড়ি পর্যন্ত যেন আমি সুস্থ শরীরে চলে যেতে পারি। তাহলে আপনি 6 মাসের ভিতরে দেখবেন এই বহু গাড়িওয়ালা লোক আপনার এই বাসে ভ্রমণ করবে, গাড়িতে চড়বে শুধুমাত্র ছুটির দিন আত্মীয় স্বজন, ছেলে মেয়েকে নিয়ে। আমরা এই জায়গায় যাওয়ার শুরু করেছি এবং আমি প্রচন্ড রকম আশাবাদী এই 2 মেয়র সাহেব সম্মিলিতভাবে এই কাজগুলি যদি করতে পারেন। আর সবশেষে এই কথাটি বলবো, ইউটিলিটি সার্ভিসকে অ্যাট এনি কস্ট আপনি প্রথমে যদি সিটি কর্পোরেশনের আন্ডারে না দিতে পারেন, কিন্তু মেয়রের ছত্রছায়া, অর্থাৎ মেয়রের আন্ডারে এরা প্রত্যেকটি প্রতিষ্ঠান মেয়রের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। এই অবস্থাটা করার সাথে সাথে আপনি অন্তত 50 to 60% প্রবলেমের সলভ পাবেন। যদি গ্যাস লাইনের যে ঘটনাগুলি ঘটেছে ঢাকা শহরে, কিন্তু আমি গত 3 বছর থেকে আমরা বলতেছি ঢাকা শহর কিন্তু আগ্নেয়গিরির উপরে মানুষ বসবাস করছে। গ্যাসের লাইফ টাইম বহু আগে শেষ হয়ে গেছে গ্যাস লাইনের, এগুলি বাস্ট করা শুরু করবে এবং তিতাসের কাছে কোনো নকশা নাই, তারা খুঁজে বের করতে পারবে না, তাদের মানুষ নাই, কোনো কিছু নাই। তাহলে আমাদেরকে 1 নম্বর হলো সিলিন্ডারের গ্যাসের উন্নত করতে হবে, সস্তায় দিতে হবে, এই গ্যাস লাইন শেষ করতে হবে এবং এই পানি টানি সমস্ত কিছু। আজকে যদি ওই যে গ্যাস বাস্ট হয়েছে, যদি এটা মেয়রের আন্ডারে থাকতো, আপনার কি এই প্রবলেম হতো? এই প্রবলেমগুলির সমাধান মেয়র এক জায়গায় বসে সবাইকে ডেকে মাঝরাত্রে সমাধান করতে পারতেন। তিতাস এসেছে তার পরের দিন বলেছে 64 নম্বরের সিরিয়ালে আপনার এই গ্যাস লিক, আমি আরো 2 দিন পরে আসার কথা, ভাগ্যে আপনার এখানে আমি আসছি বলে। আপনার সাথে আমি লাস্ট ইয়াতে যাব। উনি একটা কথা বলেছেন যে ফ্র্যাঞ্চাইজ যেটা বলেছেন, এবং 2 মেয়র কথা বলছেন, দক্ষিণের অবস্থাটা কি আসলে? আপনি তো এটা জানেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা উত্তরের মাননীয় মেয়র মহোদয় মূলত করছেন এবং
এই পরিবহন সেক্টরটা তো বেশ একটা বড় ধরনের সেক্টর, এবং এর সঙ্গে যারা স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে নিয়ে কাজটি করা তো অত্যন্ত একটা জটিল প্রক্রিয়া। তারপরেও মাননীয় মেয়র মহোদয় এটা মোটামুটিভাবে তাদেরকে রাজি করিয়েছেন, এবং বাস তো শুধুমাত্র হয়তো উত্তরে চলবে না, স্বাভাবিকভাবে পুরা ঢাকার ঢাকা জন্য শহর আমরা চলবে। যদি অন্য কিছু না পারি, বুঝলাম যে পানি আমার আন্ডারে নাই, এটা আমার নাই, বাসেরটা আছে, আমি বাসটাকে বাসও কিন্তু ওনার আন্ডারে নাই, ওনার নাই, উনি কিন্তু একদম বাইরে থেকে একজন ভলান্টারি সার্ভিস চেষ্টা করা হচ্ছে, এবং এটা আসলে আমাদের বিশ্বাস যে পরিবহন ক্ষেত্রে এবং মানুষের যোগাযোগ ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। পাশাপাশি যেটা মেট্রো রেল যেটা আছে সেটাও কাজ শুরু হবে, এটা অল্প কিছুদিনের, তারা মুভ করতে পারবে, সেটা আছে। এরপর এলিভেটেড এক্সপ্রেসেরও বিষয় আছে, তারপরে কিছু ওভারপাস বলি বা ফ্লাইওভার যাই বলি, সেখানেও কিন্তু একদম যে গাড়ি ঘোড়ার যানজটের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। তো সব মিলে একটু সময় তো লাগবেই। আমার বিশ্বাস যে আমাদের দুই মেয়র মহোদয় যেভাবে কাজ করছেন তাতে মানুষের এই চলাফেরার যে একটা সুবিধা, এবং সর্বোপরি যেটা মহসির ভাই বলেছেন যে হয়তো সে নির্দিষ্ট স্থানে নামলো বাস স্টপেজে, তারপরে তো তার যাওয়ার একটা বিষয় থাকবে। সুতরাং এই বিষয়টিও আমি মনে করি যে এখন অনেকটাই নিরাপদ, এবং আস্তে আস্তে মানুষও কিউতে আসছে, সে অনেক এখন সুন্দরভাবে, কেউ আগে গেলে সে কিন্তু অন্যেরা বাধা দিচ্ছে, মানুষের মধ্যে এই সচেতনতাও আসছে, এবং এটা যদি আমরা প্রত্যেকেই পালন করি তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি থাকবে না, এবং আমরা আশা করছি যে অল্প কিছুদিনের মধ্যে একটা পরিবর্তন আসবে। ডক্টর শামসুল, আপনি কি বলবেন যে ওনারা যে কথাগুলো বলেছেন ভোক্তার হিসাবে আমি এই জায়গায় আমাদের কতটুকু হতে পারে? প্রথমত যে কাজগুলোর কথা বলা হয়েছে, কাজগুলো প্রত্যাশার জায়গা, আশার জায়গা। আমরা যেহেতু বেঁচে থাকব, দেশটাকে বাঁচিয়ে রাখব, দেশের স্বাধীনতা ভোগ করব, আমরা না করতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম করবে। কিন্তু সেই প্রশ্নে প্রত্যেকটা জায়গায় যে সক্ষমতা দরকার, সেই সক্ষমতাটা, সেটা আপনার নৈতিকতার জায়গা বলেন, সততার জায়গা বলেন, কারিগরি জায়গা বলেন, সমস্ত জায়গাতে নেমে যাচ্ছে, আশাটা বেড়ে যাচ্ছে। এই দুইটা যে গ্যাপ বাড়ছে, আমি একজন ভোক্তা হিসেবে এই গ্যাপের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আমরা যখন স্বাধীন হয়েছিলাম তখন আমাদের অর্থ ছিল না, কিন্তু সৎ মানুষ ছিল। এখন আমাদের অর্থ আছে, সৎ মানুষগুলো নেই। তাদের হাতে অসৎ মানুষগুলো এইসব জায়গাগুলোতে এম্পাওয়ার্ড হচ্ছে, সৎ মানুষগুলো নির্বাসিত হচ্ছে। যোগ্যতা দিয়ে এইসব জায়গায় আমরা বসছি না। অযোগ্য লোক, অথর্ব লোক এবং বিতর্কিত লোকগুলো আস্তে আস্তে না দ্রুত এই সমস্ত জায়গাগুলো দখল করে এই সমস্তগুলোকে জিম্মি করে ফেলছে। এই জায়গাগুলো কিভাবে সংরক্ষিত হবে সেটা এখন আমাদের জাতীয়ভাবে চিন্তা করাটা জরুরি হয়ে গেছে। এই আশাটাকে যদি আমরা বাস্তবে রূপান্তরিত করতে যাই, সেইটাকে আমাদের এখন দেখা দরকার, জাতীয়ভাবে দেখা দরকার, সর্বতোভাবে দেখা দরকার। সেটা দেখা হলেই নগর সরকার আসবে, নগর পিতা আসবে, নগর তার আঙ্গিনায় তার মতো করে আমি যেমন আমার বাড়ি সাজায়, নগর পিতা নগর সাজাবে। এসব কথা আর কথা মধ্যে থাকবে না, কাজের চলে আসবে। আপনি বলছেন যে যদি সিস্টেম বিশ্বাসের জায়গাটাতে, সততার জায়গাটাতে যদি, এবং সচেতন উনি যেটা বলেছেন সেই জায়গায় যদি আমরা আসতে পারি। আপনি বলেছেন যে স্বাধীনতার পরবর্তী অবস্থাতে আমাদের অর্থ ছিল না, সততা ছিল। এখন আপনি বলছেন যে সততা আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে, ব্যবধানটা টাকা মানুষের সততার সঙ্গে মানুষের কাজের ইয়েটা বেড়ে যাচ্ছে, এবং সেই মাঝখানে আমরা ভোক্তারা হাবুডুবু খাচ্ছি। এই হচ্ছে মূল মুদ্রা কথা। আচ্ছা, বিলাল ভাই একটু বলবেন না, হাবুডুবু খাচ্ছি শেষ, আপনাকে দিয়ে আমি শেষ করতে চাই। এই হাবুডুবুর জায়গা থেকে যে কথাটি বলছেন যে সেটা তো অবশ্যই যে সততা এবং বলবো যে স্বচ্ছতা, এটা তো প্রতিটি কাজের জন্যই অত্যাবশ্যক, প্রয়োজন, এটা তো অবশ্যই প্রয়োজন, এবং সেটা তো আছে বলেই দেশ উন্নয়নের দিকে যাচ্ছে। একদম যে নেই সেটা বলা যাবে না, এবং মানে প্রতিটি কাজেই যে স্বচ্ছতা বা অসৎভাবে হচ্ছে, অস্বচ্ছভাবে হচ্ছে সেটাও বলা যাবে না। সেই জন্যই তো আমাদের মাথাপিছু আয় বেড়েছে, দেশ উন্নয়নের দিকে যাচ্ছে, একদম আমাদের পরবর্তী প্রজন্মরা তারাও এগিয়ে যাচ্ছে, সেটা আছে, আমাদের আশার আলো আছে, একদম আশার আলো যে নেই তা নাই। তো সেই জন্য তারপরেও
যেটি প্রয়োজন, অবশ্যই প্রতিটি কাজে স্বচ্ছতা এবং সততার প্রয়োজন রয়েছে। তারপরেও একটা জিনিস আমি বলে বলে শেষ আমি যেটা বলছি আমাকে সেটা হলো একটুখানি কথা বলতে দেন। আমি খুব একদম একটা সেন্টেন্স বলবেন তাহলে। একদম একটা সেন্টেন্স। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আপনার আইনের শাসন, এবং আইনের শাসনের প্রথম পদক্ষেপ হচ্ছে আমার নিজের সন্তানকে শাসন করা, অর্থাৎ সরকারকে সরকারি দলের শাসন সবার আগে করতে হবে। যদি সরকার সরকারি দলের লোকজনকে কন্ট্রোল করতে পারে, শাসন করতে পারে, দ্যাট ইজ গুড এনাফ ফর এ নেশন। বাকি সবাই এই শাসনের আওতায় অটোমেটিক্যালি চলে আসবে। আমার সন্তান অন্যায় করবে আর আমি কাজের বুয়ার ছেলেকে পানিশমেন্ট দেব, দিয়ে বলবো আমি তো পানিশমেন্ট দেই, তাহলে কিন্তু এই সততার জায়গায় পৌঁছানোর কোনো রাস্তা নাই। কারণ আমার কোরআন পাকেই বলা আছে যে ভালো কাজ করলে বেহেশতে যাওয়া, খারাপ কাজ করলে দোজখে যাওয়া। মাঝখানে কিন্তু আরেকটি কথা বলা আছে, এই কাজ করলে হাত কাটবা, এই কাজ করলে মাথা কাটবা, অর্থাৎ পানিশমেন্ট ইন বিটুইন, এন্ড রেজাল্টের মাঝখানে পানিশমেন্ট। উইদাউট পানিশমেন্ট পৃথিবীর একটি রাষ্ট্র সভ্য হতে পারে নাই। আমরা আশা করি সততাটা আরো ভালোভাবে আসবে। আর আপনি যে কথাটা বললেন আমরা এটা শুনতে চাই। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।